আমরা দেখলাম, দেখে অভ্যস্ত বহুদিন ধরে। আবার আমাদের চোখে আঙুল দিয়ে দেখানো হলো গত কয়েকদিনের মধ্যে, তীর্থে হোক বা নর্দমায়, এদেশে মানুষের প্রাণের কোনো মূল্য নেই। মানুষের প্রাণ মূল্যহীন। শুরু করি নর্দমা দিয়ে, তারপর আস্তে আস্তে তীর্থ পর্যন্ত যাওয়া যাবে। কলকাতার উপকণ্ঠে বানতলা চর্মনগরী, সেখানে যারা গিয়েছেন, নর্দমায় নামার দরকার নেই, এই ভদ্রলোকেরা যারা গিয়েছেন আর কি, যাওয়ার সুযোগ হয়েছে বা সৌভাগ্য হয়েছে বা কোনো প্রয়োজনে যেতে হয়েছে, তারা জানেন যে সেখানে বাতাসও পর্যন্ত কি পরিমাণ দূষিত। কলকাতার পূর্বে ট্যাংরা অঞ্চল থেকে ট্যানারিগুলো সরিয়ে দেওয়া হয়েছিল এই বানতলাতে দূষণ এড়ানোর জন্য। বানতলাতে অধিকাংশ ট্যানারিতে এফ্লুয়েন্ট প্রসেসিং প্লান্ট যে করার কথা ছিল ঠিক মতো ভাবে করা হয়নি। যাবতীয় বর্জ্য জল নর্দমায় ফেলা হয়, এমনকি ভয়ঙ্কর দূষিত সেই জল। আবারও বলছি, জলে নামার, জলে হাত দেওয়ার দরকার নেই। ওখানে পায়ে হেঁটে গেলে বাতাসে টের পাওয়া যায় যে কি বিষ রয়েছে। সেখানে নর্দমা পরিষ্কার করতে গিয়ে তিনজন ভারতীয় নাগরিক, ফরজেন শেখ, হাসিবুর শেখ আর সুমন সর্দার মারা গেলেন। যাকে ম্যানহোল বলা হয়, তার মধ্যে থেকে নেমে তারা পাক পরিষ্কার করতে গিয়েছিলেন। যেরকম হয়ে থাকে যথারীতি কোনো রকম কোনো সুরক্ষা উপকরণ ছিল না, কোনো রকম কোনো আইন বা বিধি মেনে যে কাজ করার কথা তা করা হয়নি। কি আইন কি বিধি রয়েছে আমি বলছি একটু পরে। এমন নয় যে এমনটাই হওয়ার কথা, যা হয়েছে তা হওয়ার কথা, মোটেই তা নয়। কোন রকম কোনো আইন বা বিধি না মেনে তারা নেমেছিলেন। বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে প্রথমে একজন, পরবর্তীকালে তিনজনই মারা যান। এই মৃত্যু মিছিল সারা দেশ জুড়ে চলে, বছরের পর বছর ধরে চলে আসছে। এটা বন্ধ করার জন্য 1993 সালে প্রথমে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং, মানুষ দিয়ে নালা নর্দমা পরিষ্কার করানোর এই যে প্রথা আমাদের দেশে চলে আসছে, তা বন্ধ করা, আইনত বন্ধ করা হয়, তাকে বেআইনি ঘোষণা করা হয়। তারও 20 বছর পর 2013 সালে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড দেয়ার রিহ্যাবিলিটেশন অ্যাক্ট 2013 আইন প্রণয়ন করা হয়। সেই আইনে আগে নিষিদ্ধ করা হয়েছিল ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং, মানুষ দিয়ে নর্দমা পরিষ্কার। আইন অনুযায়ী স্ক্যাভেঞ্জারদের, সাফাই কর্মীদের, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করার কথা। আইনে বলা হয়েছে, যদি কোনো মানুষ দিয়ে এই ধরনের বিপজ্জনক কোনো কাজ করাতে হয়, তার জন্য কি কি সুরক্ষা ব্যবস্থা থাকতে হবে। 50 রকমের সুরক্ষার ব্যবস্থা রয়েছে। অক্সিজেন মাস্ক, আলো, জলের মধ্যে চলাফেরা করা যায় এরকম স্যুট, উপরে যিনি রয়েছেন তার সঙ্গে নিরন্তর যোগাযোগের ব্যবস্থা, এই সমস্ত রয়েছে। চমৎকার আইন, পড়ে দেখতে পারেন যে কেউ যারা নিয়ে মাথা ঘামাচ্ছেন। তার একটা বর্ণ রূপায়ণ করার কথা না কলকাতা পুরসভা, না পশ্চিমবঙ্গ সরকার, না দেশের অন্য কোনো বড় পুরসভা, আমার যতদূর জানা আছে, বা কোনো সরকার করেনি। তথ্য প্রচুর রয়েছে দিল্লির। ইন্ডিয়ান এক্সপ্রেস কাগজ তারা রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অনুযায়ী আবেদন করে গত বছরের শেষে একটা তথ্য বার করেছিল। তাতে দেখা গিয়েছে যে বিগত 15 বছরে দিল্লিতে, শুধু দিল্লি শহরে 75টি এরকম মৃত্যুর ঘটনা ঘটেছে। তার মধ্যে মাত্র একটি ক্ষেত্রে, 75টির মধ্যে একটি ক্ষেত্রে দোষী সাব্যস্ত হয়েছেন সুপারভাইজার,
তার কি শাস্তি হয়েছে? 6 মাসের জেল হয়েছে। কেন এইরকম একটা হৃদয়হীন বর্বর ব্যবস্থা আমাদের দেশে এখনো চলে আসছে? এরপর আমাদের তো সে প্রশ্নে যেতে হয়। সে প্রশ্নে যেতে গেলেই প্রথম যে কথাটা ওঠে সেটা হচ্ছে হাসিবুর শেখ, ফারজান শেখ, সুমন সর্দার মারা গিয়েছেন। এই ম্যানহোল যাকে বলা হয়, আইনে বলা হয়েছে এটাকে মেশিন হোল বলতে হবে, ম্যানহোল বলা চলবে না। ম্যানহোল মানে মানুষ নেমে যেখানে পরিষ্কার করে। ম্যানহোল কেন? একে মানুষকে না ডুবিয়ে দেওয়ার গর্ত না, মেশিন দিয়ে পরিষ্কার করার গর্ত। আইনে বলা হয়েছে এই মেশিন হোল পরিষ্কারের জন্য বিধি রয়েছে, বললাম নানা রকম সুরক্ষা বিধি ইত্যাদি। কিন্তু ওই যে বললাম কেন এ নিয়ে নাড়াচড়া হয় না? ফারজান শেখ, সুমন সর্দার, হাসিবুর শেখরা মারা যান, কোনোদিন শুনেছেন নর্দমা পরিষ্কার করতে গিয়ে, পাক পরিষ্কার করতে গিয়ে কোন সেনগুপ্ত, বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়, মিত্র, ঘোষ, বোস মারা গিয়েছেন? জাননি। আমাদের সমাজের এই কলঙ্কের দিকটা, এই ক্ষতের দিকটা আমরা আসলে তাকাতে ভুলেই গিয়েছি। এ কাজ যারা করেন, সাফাই কর্মী বলে যারা পরিচিত, তারা সমাজের সব থেকে নিচু অংশ থেকে আসেন, এবং এই যে সামাজিকভাবে নিচু জাত বলে তারা পরিচিত, তাদের উত্তরণের জন্য বহু চেষ্টা হয়েছে। আজ থেকে 100 বছর আগে তো সে চেষ্টা শুরু হয়েছিল। মহাত্মা গান্ধী যখন হরিজন বলেছিলেন, নিজে যখন সাউথ আফ্রিকা থেকে এসে আহমেদাবাদ শহরে যখন প্রথম বসবাস করতে শুরু করেছিলেন, কাহিনীটা হয়তো সকলের এখনো মনে নেই। আহমেদাবাদ শহরে তখন বড় বড় ব্যবসায়ীরা, যারা সুতোর ব্যবসায়ী, স্পিনিং মিলের মালিক, তারা মোহনদাস করমচাঁদ গান্ধী সাউথ আফ্রিকা থেকে এসছেন, বিলেত ফেরত ব্যারিস্টার, তারা খুব খুশি হয়েছিলেন এরকম একজন ব্যারিস্টারকে পাওয়া গেছে, তাদের মধ্যে ভারতীয় তাদের হয়ে লড়াই করবে। হ্যাঁ, ভারতীয়দের অধিকার রক্ষার জন্য দক্ষিণ আফ্রিকায় তিনি লড়াই করেছেন, সে কথা জানা ছিল। আহমেদাবাদ শহরের মধ্যে কোচরাব আশ্রম, যেটাকে এখন বলা হয়, একটা শহরের একেবারে কেন্দ্রস্থলে একটা বলা যেতে পারে মোটামুটি উচ্চবিত্ত একটা ভদ্রলোকের বাড়ি, সেটা মোহনদাস করমচাঁদ গান্ধীকে থাকার জন্য দেওয়া হয়েছিল। কিন্তু অচিরেই সে সমস্ত ব্যবসায়ীরা তারা ভুল বুঝতে পারলেন, কারণ তারা লক্ষ্য করলেন যে ওখানে গান্ধী ওই যারা নর্দমা সাফাই করেন তাদের নিয়ে বসবাস করছেন। তাদেরই গান্ধী হরিজন বলে বর্ণনা করেছিলেন, হরিজন নামে পত্রিকা শুরু করেছিলেন, এবং নিজে মানুষের বিষ্ঠা নিজে মাথায় করে বহন করে এই বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন যে এ কাজ বন্ধ করা উচিত। 100 বছরে আমরা এক বিন্দু অগ্রসর হতে পারিনি। আজকে যখন আমরা $5 ট্রিলিয়ন ইকোনমির কথা বলি, 12 লাখ টাকা অব্দি আয়কর ছাড় দিয়ে মধ্যবিত্তকে বিরাট সুবিধা করে দেওয়ার কথা বলি, তখন কি আমাদের মনে পড়ে যে আমাদের সমাজে এমন একটা অংশ আছে, হাজার হাজার বছর ধরে আছে, যাদের আমরা এই সাব হিউম্যান কন্ডিশনে রেখে দিয়েছি, যারা বলতে পারেন আমরা কলকাতার নিচে বসবাস করি। আমার মনে পড়ছে সেই ডায়ালগটার কথা, কলকাতার নিচে বসবাস করি, নর্দমায় আমরা বসবাস করি। এই যে মনুষ্যতার জীবনযাপন, মনুষ্যতার কাজ করতে কিছু মানুষকে বাধ্য করা, কাজ করতে বাধ্য হয়, তার জন্য আইন রয়েছে, পুরসভা রয়েছে, বাজেট রয়েছে, কেন্দ্র সরকারের কমিশন রয়েছে, ন্যাশনাল কমিশন ফর সাফাই কর্মচারী, তাদের জন্য বাজেট রয়েছে। কেন্দ্র সরকারের যে মিনিস্ট্রি অফ জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট আছে, তার অধীনে একটা কমিশন রয়েছে, তার বাজেট রয়েছে। কিন্তু তারা কি বলেন, কেন এই প্রথা চলছে? এক তো সমাজের যে অংশ থেকে তারা আসেন, তাদের তো কোনো দুর্ঘটনা ঘটলে বড় উকিল দিয়ে তাদের আদালতে লড়াই করার সামর্থ্য থাকে না।
প্রায়শই যে ক্ষতিপূরণ দেওয়া হয় তা তাদের পক্ষে কল্পনাতীত। যেমন কলকাতার ক্ষেত্রে মেয়র ফিরহাদ হাকিম গিয়ে ঘোষণা করেছেন 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে নিহতদের। 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ, যারা নর্দমা সাফাই করার জন্য জীবনের ঝুঁকি নিয়ে কোন রকম সুরক্ষা ব্যবস্থা ছাড়া, প্রোটেক্টিভ গিয়ার ছাড়া নর্দমায় নামেন, তাদের পরিবারের জন্য 10 লক্ষ টাকা আমরা সবাই জানি অকল্পনীয় বেশি টাকা। এই টাকা দিয়ে একজন মানুষের মুখ বন্ধ করে দেওয়া, বিচারের পথ বন্ধ করে দেওয়া, তার ব্যবস্থাও তো আমরাই করে রেখেছি। ন্যাশনাল কমিশন ফর সাফাই কর্মচারী তারা কি বলে, প্রায়শই এই ধরনের কাজে ঘটনায় কেন পুলিশ তদন্ত করেও কিছু পায় না? কারণ দুজন লোক থাকেন, একজন সুপারভাইজার যিনি উপরে রয়েছেন আর একজন যিনি নিচে নেমে গিয়েছেন। যিনি নিচে নেমে গিয়েছেন তার তো শ্বাসরুদ্ধ হয়ে তিনি মারা গেলেন। উপরে যিনি রয়েছেন তিনি হচ্ছেন ঘটনার একমাত্র সাক্ষী। এখন তিনি যা বলবেন, তিনি কি বলেছিলেন, কতদূর নামতে বলেছিলেন, কি করতে বলেছিলেন, তার পাল্টা সাক্ষ্য দেওয়ার জন্য তো আর যিনি নেমেছিলেন তিনি বেঁচে নেই। ফলে আদালতে মামলাটা হয় খুব একপেশে। এবং ওই কমিশন বারবারই কথা বলেছে যে ঘটনা ঘটার পর মামলা করে শাস্তি দিয়ে এটা বন্ধ করা যাবে না। কিন্তু পুরসভাগুলি, পুর কর্তৃপক্ষ বা মিউনিসিপ্যাল অথরিটি বা সিভিক অথরিটি যারাই যেখানে আছে, পুরসভা না থাকলেও কোনো না কোনো সিভিক অথরিটি নিশ্চয়ই রয়েছে সেখানে, তারা যদি প্রোটেক্টিভ গিয়ারের ব্যবস্থা করে, এগুলো এমন কিছু দামি কিছু নয়, বিরাট কস্টলি কিছু নয়। কলকাতার মতো পুরসভার কাউন্সিলররা তারা যে গাড়ি চড়ে ঘুরে বেড়ান, সে গাড়ি দিয়ে, সে গাড়ির টাকা দিয়ে, সে গাড়ির দাম দিয়ে বেশ কয়েক ডজন এই ধরনের প্রোটেক্টিভ গিয়ার কিনে ফেলা যাবে, কোনো সন্দেহ নেই। এমনকি যখন এই আইন ছিল না, যখন একটা সামাজিক ব্যবস্থা ছিল, তখনও কুয়োতে নামার আগে, এই ধরে নর্দমায় নামার আগে একটা ব্যবস্থা ছিল, সেটা নিশ্চয়ই অনেকেরই জানা আছে। বিশেষ করে কুয়োতে নামার ক্ষেত্রে একটা লণ্ঠন জ্বালিয়ে দড়ি দিয়ে ঝুলিয়ে নিচে নামিয়ে দেওয়া হতো। লণ্ঠনটা যদি জ্বলতে থাকতো তাহলে বোঝা যেত ভিতরে অক্সিজেন রয়েছে, মানুষ শ্বাস নিতে পারবে। লণ্ঠন যদি নিভে যেত বা যে লেভেলে গিয়ে লণ্ঠন নিভে যেত, মনে করা হতো এর থেকে নিচে যাওয়া যাবে না, কারণ এখানে অক্সিজেন নেই। এগুলো খুব সামান্য ব্যবস্থা। আজকাল আরো অধিক আধুনিক প্রযুক্তি বেরিয়েছে, কোন গ্যাস রয়েছে, কতটা রয়েছে, মুহূর্তের মধ্যে বার করে ফেলা যায়। দমকল কর্মীরা যেখানে মাস্ক ব্যবহার করেন, অক্সিজেন মাস্ক, সে মাস্ক খুব সহজেই কিনতে পাওয়া যায়, কিন্তু তার ব্যবস্থা আমরা করে উঠতে পারিনি, যার জন্য মূল্য আমাদের দিতে হয়। দিল্লিতে বলেছিলাম 15 বছরের মধ্যে 75টি মৃত্যুর ঘটনা ঘটেছে। কমিশনের হিসেব বলে যে সারা দেশে একটা নির্দিষ্ট সময় 2019 পর্যন্ত পরিসংখ্যান আমাদের কাছে রয়েছে, বেশ কয়েকশো ঘটনা, 500-র মতো ঘটনা 5 বছরের একটা স্প্যানের মধ্যে ঘটেছে। অর্থাৎ গড়ে বছরে অন্তত 100টি এরকম ঘটনা সারা দেশের মধ্যে ঘটে থাকে। নির্দিষ্ট আইন রয়েছে, ব্যবস্থা রয়েছে, তাও আমরা তা আটকাতে পারি না। একটা সামাজিক দিকের কথা আমরা বললাম, কেন আটকাতে পারি না? যাদের মৃত্যু হয় তাদের এই দেশের আইন ব্যবস্থার সুযোগ নিয়ে লড়াই করার মতো অর্থবল, সামাজিক প্রতিপত্তি নেই।